হিসেবে কি হাতে একটা টেডি বিয়ার রয়েছে, যেহেতু বাচ্চার মা, সেই হিসেবে কি মায়ের জায়গা থেকে? হ্যাঁ, স্বস্তিকাদি তুমি একটু আগে বলছিলে যে এটা মধ্যে তোমার মানে মা হিসাবে এত রকম ভাবে চরিত্র তুমি করে দিচ্ছ। তুমি এই চরিত্রটার কথাটা একটু বলো যে তোমাকে আলাদা কি রকম ভাবে এটা অন্য মা, মানে কিভাবে আমি অন্যটা হয়েছি না, এটা একটু আমি আলাদা কিভাবে করে দিতে এখানে পারবো মা কিভাবে আমি হয়েছি। এটা তো আমার কাছে, ওটা তো আমার কি বলে ওটাকে সিক্রেট ডিভাইস, যে কি করে আমি আলাদা হয়েছি সেটা ছবি মানুষের যারা দেখবে পুজোর সময় তারা বুঝতে পারবে যে আমি এই মাটা কতটা আমার অন্য মাগুলোর থেকে আলাদা। আর এটা খুবই আমার মনে হয় এই মাটা খুবই অন্যরকম, এটুকু যথেষ্ট, বাকিটা দেখবেন খুবই হাইপার। অফকোর্স মানে এটা তো আলাদা করে বলার কিছু নেই। আমার সন্তান যদি কিডন্যাপ হয় তো আমি হাইপার ছাড়া, আমি উন্মাদ ছাড়া আমি কি হব? হেডলাইনটা দিয়ে দাও, যেটা ওনারা করতে পারেন। হেডলাইন যেটা দেব বললো যে যতবার আমি মা হয়েছি ততবার ও বাবা, না বলছি না, আরেকবার 150 বার মা হওয়ার পর আবার মা করলে লিখে গেছে। হ্যাঁ, তো সেটার একটা এস্থেটিক এস্থেটিক একটা ভাবে এটা প্রেজেন্ট করা যায়। যতবার আমি জননী হয়েছি ততবার উনি পিতা। এবং এবার পরেরটাই আসি, পোস্টার ভাগ করে নেওয়ার পর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কাজটা তো সমান তালে চলবে, সবাই সবার জায়গা থেকে কাজ করছি, তাহলে শিল্পীদের ক্ষেত্রে কি এটা আলাদাভাবে নজরে আসছে, যেহেতু তোমরা ক্যামেরার সামনে থাকো? কি বলবো স্বস্তিকাদি, যেটা দুজনকে আমি অন্য একটা কাগজ আজকে ইন্টারভিউ একটা আমার বেরিয়েছে, যেখানে আমি বলেছি যে মানুষ আমাদেরকে সং মনে করে, সেই জন্য তাদেরকে যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যায়। কারণ অফকোর্স আমরা যদি একটা জায়গায় থাকি তাহলে তোমরা হয়তো বেশি করে আমরা কি বলছি সেটা ক্যাপচার করবে। তোমরা যে এখানে এসছো বা যারা ধরো তোমাদের জগৎ থেকে যারা রাস্তায় থাকছে, সারা রাত রাস্তায় থাকছে, তারাও তো তার কাজই করছে। তো যেটা যেটা মানুষের কাছে বিনোদন সেটা আমাদের কাজ। আর আমার মনে হয় না যে আমরা যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কাজটা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি ব্যক্তি হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ কজটা অনেক বড়। সেই জন্য এখানে এখন আমাকে কে টার্গেট করে গালাগাল দিল, আমাকে কে কী বললো। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে এই যারা আমাদেরকে টার্গেট করে কটাক্ষ করছে বা অশ্লীল ভাষায় কথা বলছে বা আমাদের মানে কী বলে ওটাকে কার্টুন বানাচ্ছে, যেগুলো খুবই কদর্য, আমাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে, বিচারিতার কথা বলছে, সেই পার্সেন্টেজ অফ পিপল ইজ ভেরি লেস। তার থেকে কিন্তু 100% মানুষ রাস্তায় নামছে, আন্দোলনকারীদের পাশে থাকছে, হ্যাঁ, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর এগুলো শোনা কথা নয়, আমি তো রাস্তায় থাকছি সারা রাত্রি, তো আমি দেখছি যে কতজন মানুষ রাত্রিবেলা 2টো, 3টে, 4টে, 5টার সময়ও মানে হাতে চায়ের কেটলি নিয়ে, ফ্যান নিয়ে, তাদের মানে কেউ কোনো যদি বালিশ লাগে, প্লাস্টিক লাগে, স্যানিটারি ন্যাপকিন, পিসে যেভাবেও তাদের বাথরুম করে দিয়ে সাহায্য করছে। তো সেই সাহায্য করছে সেই মানুষের পরিমাণটা অনেক বড়। আমাদেরকে তাদেরকে সেলিব্রেট করা উচিত, না কি যারা আমাদেরকে নিয়ে নোংরামো করছে তাদেরকে, বিকজ ওই নোংরামোগুলো আমাদের এফেক্ট করছে না। দেখো, আমি যখন রাস্তায় নামছি, আমি ব্যক্তিগতভাবে যেভাবে নামছি, কিন্তু এটা আমার কাজ। এখানে আই হ্যাভ টু কাম ইন আ প্রেজেন্টেবল ওয়ে। দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি। তো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি, কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে। আমি যদি এখন না সেই কাজ করতে বা বলি যে আমি প্রমোশন করবো না, বা আমি যেভাবে রাস্তায় আন্দোলন করতে যাচ্ছি সেভাবেই চলে আসবো, তাদের কিন্তু পুজোর আগে তাদের কিন্তু রোজগারটা হবে না। যারা আমার ওপর নির্ভরশীল, যাদের পেট আমার ওপর ডিপেন্ডেন্ট, তাদের প্রতিও তো আমার একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে। তো এই সব ভুলে গিয়ে যাদের অনলি ফোকাস হচ্ছে আজকে সকালবেলা উঠে স্বস্তিকা মুখার্জির পেছনে লাগি, কালকে সুদীপ্তার পেছনে লাগবো, পরশু দিন বিদীপ্ত, তারপর দিন শ্রী মুখার্জি, they can really concentrate and use their time to do this nonsense. ডিসান হসপিটালের একটা ক্যাপশন আছে যে তোমাদের ছুটি আমাদের নয়। ব্যাপারটা যে তোমাদের বিনোদন আমাদের নয়, আমাদের কাছে এটা বিনোদন নয়, আমাদের কাছে এটা কাজ। সো যারা অফিস ফেরত গরম চার পেয়ালা নিয়ে বসে ট্রোল করছে, তারা কিন্তু অফিস ফেরত ওটা করছে, তাদের নিজেদের কাজটা কিন্তু শেষ করে তারপর এটা করছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ও যেটা খুব জরুরি একটা কথা বললো যে ওর সাথে আমার ব্যক্তিগত ডিফারেন্স হতে পারে। ও বলতে পারে যে উৎসবে ও ফিরছে না, আমি বলতে পারি আমি উৎসবে ফিরছি, কিন্তু
কিন্তু দুটো ক্ষেত্রেই সেটা আমাদের ব্যক্তিগত অবস্থা, সেটার সাথে আমাদের কাজের জায়গায় কোনো সম্পর্ক নেই। এই যে টেক্কা ছবিটা, দেবের একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থাকতে পারে, রুক্মিণীর থাকতে পারে, স্বস্তিকার থাকতে পারে, সৃজিতের থাকতে পারে, আরিয়ানের থাকতে পারে, সৃজার থাকতে পারে, কিন্তু কাজের জায়গায় তারা সবসময় সব জায়গায় এক রয়েছে। আমরা এই যে নানান অভিনেতা অভিনেত্রীরা নানান রাজনৈতিক দলের সাথে যুক্ত, ঠিক আছে, আমরা যখন একটা ছবি করি সেই ছবির জায়গায় তো আমরা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম দেখি না, কারণ সেটা কাজের জায়গা। তাদের রাজনৈতিক অবস্থানগুলো তাদের ব্যক্তিগত, তাদের কাজের জায়গায় তাদেরকে এক হতে হবে। একইভাবে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল অবস্থা, কার মনে হচ্ছে যে উৎসবে ফেরা উচিত, কার মনে হচ্ছে ফেরা উচিত না, ইট ইজ নট নেসেসারি অল অফ দেম। এই যে একটা প্রথম কথা একটা ওদের একটা করে দেওয়া হচ্ছে, স্বস্তিকা কেন ছবি রিলিজ করলো? আরে বাবা, স্বস্তিকা ছবি রিলিজ করছে না, স্বস্তিকা ছবি রিলিজ করার কেউ নয়। স্বস্তিকা একজন অভিনেত্রী, ছবি রিলিজ করে প্রযোজক, এবং প্রযোজক এখানে দেব, কমপ্লিটলি দেবের ডিসিশন, আমিও কেউ নই। আজকে আমি পদাতিক রিলিজের আগে হাসানকে বলেছিলাম, হাসান ছবিটা কি পিছিয়ে দেওয়া যায়, কারণ সত্যি আমার মনের অবস্থা নিয়ে আমি কোনো প্রমোশন করতে পারবো না, কিছু করতে পারবো না, আমি মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনার জন্য। হাসান বলে যে আমিও বিপর্যস্ত, কিন্তু আমি এত টাকার লগ্নি করে ফেলেছি, আমার কাছে কোনো উপায় নেই, আমরা করে দিই, তারপর মানুষ দেখলে দেখবে, না দেখলে কোনো অসুবিধা নেই। আমি প্রযোজক হিসেবে বলছি কোনো অসুবিধা নেই। আমি একটা ছবিতে নয় লস করলাম, দুটো ছবিতে লস করলাম, মানে যেটা হচ্ছে, যে প্রতিবাদটা হচ্ছে সেটা জরুরি। এই কথাটা যখন একটা প্রযোজক বলে তখন ইউ নো দ্যাট ইউর অন দ্য রাইট ট্র্যাক। সো উইচ ইজ ওয়াই পদাতিক লোকে বলছে আমার সেরা ছবি, মানে ক্যারিয়ারের সেরা ছবি বলছে। সেখানে ছবিটা একদম চললো না, কারোর মুখে কোনো, মানে আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি কেউ ডিপ্রেস নয়, সবাই খুব খুশি, সবাই খুব সুখী, চলেন বলে কারোর কোনো ক্ষোভ নেই। মানুষ যে ঠিক জায়গায় গেছে, ঠিক প্রতিবাদটা করেছে, এই নিয়ে সবাই খুব আনন্দিত। এবং ইন্টারেস্টিং যেটা, এটাও লোকে বলছেন, এবং এটা আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক সমাপতন, যে মৃণাল সেনের ওপর একটা ছবির সঙ্গে এই মুভমেন্টটা সিঙ্ক করে, এটা তো মানে একটা ত্রহস্পর্শ, মানে একটা তারার কনস্টেলেশনের ব্যাপার, যে যেই সময় এই মানে কলকাতা ৭১-এর লোক এখন কলকাতা 2024টাও দেখলেন সিনেমার মাধ্যমে। সো এই যে বিশাল ঐতিহাসিক সমাপতনে, এইটা নিয়ে মানুষ খুব হ্যাপি এবং খুব এক্সাইটেড। একইভাবে টেক্কা, মানে আমাকে এটা বলে যে ছবি কেন আপনি রিলিজ করছেন, এটা কি আমার হাতে আছে, মানে টাকাটা কি আমার, ছবিটা কি আমি প্রডিউসার, আর আমি কেন এবার দেবকে বলতে যাবো যে না তুমি ছবিটা রিলিজ করো না, এটা আমার বলার জায়গায় নেই, আমার বলার এখতিয়ারে নেই। এবং এই ছবিটা আমরা বানিয়েছিলাম এই বছরের গোড়াতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন পরিবেশটাকে এরকম ছিল, পরিস্থিতি এরকম ছিল, তো আমরা তো খুব উত্তেজিত। আমি ছবিটার মানে প্রমোশনে যতটা হয়তো এনজয় করতে পারতাম, এখন সেটা করতে পারছি না, এখন মাথাটা ভীষণ খেটে আছে। কিন্তু ছবিটার রিলিজ নিয়ে আমি উত্তেজিত কেন থাকবো না? এটা তো আমি কষ্ট করে রাত জেগে, দিন জেগে, ঘেমে নেই, যেভাবে সবাই কাজ করেছে। তো আরেকটা জিনিস যেটা ইউজুয়ালি আমরা ওই যে বলে যে আমরা বলি যে প্লিজ ছবিটা দেখবেন, প্লিজ ছবিটা দেখবেন, একবারও ও বলছে না ছবিটা দেখুন, আমি বলছি ছবিটা আসছে, এটাই তফাৎ। এই তফাৎটা বুঝতে হবে। আমরা তো এর আগে বলেছি স্বতঃস্ফূর্তভাবে প্লিজ আসুন, আমাদের ছবি দেখুন, হ্যাঁ আমরা এইখানে হলে থাকছি, আপনারা আসুন, আমরা ওইখানে হলে থাকছি, আপনারা আসুন, আমরা জানাচ্ছি যে ছবিটা আসছে, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, সে আপনাদের ইচ্ছে, আপনাদের বিবেক, আপনাদের যদি মন ভালো থাকার জন্য যেটা করতে হয় আপনি করবেন। অনেকে ভুল করছেন যে টেক্কা হলো স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জন্মদিনের পার্টি, এটা কিন্তু নয়। মানে এটা তার ডিসিশন মেকিং এর কোনো জায়গা নেই যে আমি কি পার্টিটা করবো না করবো না, ক্যান্ডেলে ফুলটা দেবো না দেবো না, না। এটা একটা 100 জনের রোজগার জড়িত একটা ছবির সাথে, 100 জনের বেশি ইনফ্যাক্ট, এক্সিবিটর, ডিস্ট্রিবিউটার, আর আমরা যদি পুজোর ইকোনমির জায়গা থেকে দেখি অনেক বেশি রুটি রোজগার তার সাথে জড়িত। তো সেই ডিসিশনটা স্বস্তিকার ব্যক্তিগত স্তরে তার ডিসিশনটা ভ্যালিড, সমষ্টিগত স্তরে তার ডিসিশনটা ভ্যালিড নয়, সে কী করে একটা ছবি রিলিজ হবে।
বা বলবে যে না এখন ছবি হয়েছে। এমনকি এমনও জিনিস দেখা গেছে যেদিন আপনি ওই টেক্কার যে পোস্টারটা আপনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, তখন কিছু মানুষ সেটাকে শেয়ার করে বলেছে এই জন্য বুঝতে পারলাম এত আন্দোলনে সামিল, নিজের ছবির প্রমোশন করার চেষ্টা। আন্দোলনে তো ডেফিনেটলি আমি পুরো টেক্কার পোস্টারের একটা জামা পরে, হ্যাঁ আন্দোলনে একটা ধরেছিলাম একটা কি বলে ওগুলোকে প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল যে টেক্কা রিলিজ করছে 8ই অক্টোবর দেখবেন। এবং মহামিছিলে এবং তারপরেও যতজন মিডিয়ার মানুষের সঙ্গে আমার আন্দোলনে দাঁড়িয়ে কথা হয়েছে, আমি শুধু টেক্কা নিয়েই কথা বলেছি। একটা জামা বানাবো, দিয়ে ওটা পরে আন্দোলনে যাব, তারপরে যদি এটা কেউ বলে আমি শুনবো না। আর আমরা যদি হিস্টোরিক্যালি দেখি ও যে আন্দোলনে অংশ হয়েছে বা আমি যেই মুভমেন্টের আমার অংশগ্রহণ করেছি, এটা কোভিড হোক, এটা যাদবপুর হোক, সেটা যে কোনো হোক, প্রত্যেকটার পরে তো আমাদের ছবি রিলিজ ছিল না। এটা তো একটা এটা কিছু বলতে এটা তো হবে, একটা কি বলবো না, এখানে ওটা মজা আছে। আমরা যদি কিছু না বলি, ও কোথায় গেলেন, ইনি কি মারা গেলেন, এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বললে তুমি প্রমোশন করছো। আরে ভাই আজব মুশকিল, শুড উই স্টপ এক্সিস্টিং? না ওটা না কি ওনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আসবো, আবার ওনাদের কনভিনিয়েন্স অনুযায়ী মিলিয়ে যাবো। আমার মনে হয় যে মানে আমার তো ব্যক্তিগতভাবে একদমই সময় নেই। আমার মনে হচ্ছিল একটা কথা আমার মানুষকে জানানো উচিত যে ভাই যথেষ্ট হয়েছে, যার যেটা ইচ্ছে সেটা করো, সেটা আমি বলে দিয়েছি বারবার, আর এটা নিয়ে আমি কথা বলবো না। আর 24 ঘন্টা একটা সময়ের মধ্যে আমি এই কাজটাও করছি, আমি অন্যান্য কাজও করছি, আমি খাচ্ছি, আমি স্নান করছি, আমি রাস্তায়ও গিয়ে বসছি। আর আমাদের মানে উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স প্লাস যে কমিটিটা আমরা গঠন করার চেষ্টায় আছি, সেটা নিয়েও আমাদের কাজ চলছে, সেটা নিয়েও আজকে মিটিং আছে। প্লাস আন্দোলনের যে একটা গ্রুপ আছে আমরা তিলোত্তমা, সেখানেও কার তেরপল লাগবে, কার প্যাড লাগবে, কার বাথরুম খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ কার উকিল লাগবে, সেই কাজগুলোও কিন্তু আমরা করছি। তো আমি রাস্তায় থাকি আর না থাকি, আমি কিন্তু ঘুমোতে যাচ্ছি রোজ দিন সকালবেলা 4:30 5টার সময়। আর আমি এটাও মনে করছি না যে আমি বিশাল একটা কাণ্ড ঘটাচ্ছি, কারণ আমার সঙ্গে আরও 150টা লোক ওই গ্রুপে আছে যারা কিন্তু 7:30 অবধি জেগে আছে এবং ঘুম থেকে উঠে অফিস করছে। তো অনেক ভালো কাজ করার বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সময়টা ব্যয় করার করবো, এই হ্যাচগুলো একদমই। সত্যি কথা যদি একটা প্রশ্ন করবো, আজকের ঘটনা নিয়েই প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে মোটামুটি সবাই সব দিক দিয়ে এটা জানে যে ঘটনাটাতে সামিল একজন ছিল না, যে কিন্তু অ্যারেস্ট হয়েছে একজন, আর ওইদিকে সন্দীপ ঘোষ তার তো আলাদা, সেটা একটা আলাদাই কারণে অ্যারেস্টটা হয়েছেন, কোনো তার সঙ্গে কোনো যুক্তই না। অ্যারেস্ট হয়েছে সঞ্জয় বলে ছেলেটি একজন, কিন্তু বলা আছে যে এটা শুধু একা ওর নয়, আরও মিনিমাম 15-16 জনের কাজ তারা সামিল একদম ডিরেক্টলি ছিল। সেই সব এজেন্ডা থেকে কিন্তু সম্পূর্ণ কোথায় ব্যাপারটা সরে গেছে না, মানে শুরু থেকেই বিষয়টা, দেখুন সবাই জানে শুরু থেকেই বিষয়টাতে রাজনৈতিক একটা ব্যাপার রয়েছে শুরু থেকেই, কিন্তু এখন রাজনৈতিক ব্যাপারটা ঢুকে এতটাই সরে গেছে যে মূল এজেন্ডাটা থেকেই মানুষজন কিন্তু সরে গেছে। মানে যে এই ব্যাপারটা শুধুমাত্র একজনই এখনো অবধি অ্যারেস্ট হয়েছে, আর কারোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, মানে এত কঠিন তাদেরকে ধরা। আমি জানি যে প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু দুজন তো অ্যারেস্ট হয়েছে, তাদের দ্বারাও তো কিছু হওয়া সম্ভব। দেখুন আমি একটা কথা বলছি, এখানে পুরো ব্যাপারটা না কিছু স্পেশালাইজড এজেন্সি হ্যান্ডেল করছে। তারা সিবিআই, সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ প্রশাসন, এবং তার উল্টো দিয়ে আছি আমরা, যারা মানে আজকে আমি সরি বাট অনেকেই আমি দেখছি ডিএনএ টেস্টিং কি, অটোপসি, এই ফরেন্সিক সব কিছু অনেক বড়। প্রথম কথা হলো যে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেয়ার হ্যাজ টু বি সাম ফেথ সামওয়্যার। মানে আমি যদি পুরো ব্যাপারটা কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এরকম নিরাশ হয়ে যায়, তাহলে এটা খুব একটা কাজের কথা। উইল হ্যাভ টু কিপ ফেথ। এবার হাউ ডু উই কিপ ফেথ? উই মেক শিওর যে যারা স্টেক হোল্ডার, যেমন জুনিয়র ডাক্তাররা, তারা যেন এই পুরো প্রসেসটার একটা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে থাকতে পারে, তাদের প্রেজেন্সটা আমাদের এনশিওর করতে হবে। তাই জন্যই কিন্তু আন্দোলনটা, এই যে এত মানুষ দেখা করতে যাচ্ছে বা লালবাজারের বাইরে ব্যারিকেড হচ্ছে, এটা কেন? টু মেক শিওর যে পুরো ব্যাপারটা যেন তাদের প্রেজেন্সে হয়, তারা যেন জানে যে ন্যায় বিচারটা অ্যাকচুয়ালি ঠিক দিকে এগোচ্ছে। এবার সেই জায়গা থেকে এখন কয়েকটা রোড ব্লক ডেফিনেটলি আসছে, কিন্তু এটাও তো ঠিক, আমরা যদি পুরো দেশের কনটেক্সটে দেখি যে অ্যাটলিস্ট ডায়ালগের চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটাও তো পুরো দেশে অনেক জায়গাতে হয়ই না, মানে আলোচনাই হয় না।
এই নিয়ে আমরা যে বসবো কথা বলবো এটা কোনো স্কোপই নেই, একটা প্রেস কনফারেন্সই হয় না, বাকি কিছু ছেড়েই নেই। তো সেখানে আমাদের কিন্তু এখানে এত সিনিক্যাল হয়ে গেলে চলবে। উইল হ্যাভ টু কিপ অ্যাট ইট। আমাদের আশা রাখতে হবে ইন দ্য জুডিশিয়ারি, আমাদের আশা রাখতে হবে ইন দ্য প্রশাসন, এবং যেখানে যেখানে গাফিলতি হয়েছে এবং প্রমাণিতভাবে হয়েছে সেই গাফিলতির দায় স্বীকার যাতে করা হয় সেটার উপর স্ট্রেস করতে হবে। কিন্তু উই কান্ট বিকাম সিনিক্যাল অ্যান্ড উই কান্ট সে যে না কিছুই তো হচ্ছে না। আমার মনে হয় মিডিয়ার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। মিডিয়া হ্যাজ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স অ্যান্ড কিপ দ্য প্রেশার অন অ্যান্ড নট স্প্রেড ফেক নিউজ, যেটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে বহু ফেক নিউজ স্প্রেড হয়েছে, যেটা পুরো কেসের মানে ক্রেডিবিলিটিটা অনেক মানে এই যে কথাগুলো এই যে 15-16 জন ইনভলভ, এটা কিন্তু স্পেকুলেশন, এটা কিন্তু আমরা জানি না, আমরা স্পেকুলেট করছি। এবার আমরা কাহা তক স্পেকুলেট করতে পারি আর কোথাও একটা গিয়ে উইল হ্যাভ টু ড্র দ্য লাইন, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যক্ষ আমরা কি দেখছি যে কটা লোক তাদের সলিড 4-5টা ডিমান্ড আছে। লেটস টক অ্যাবাউট দ্যাট, লেটস পুশ দ্যাট, লেটস টক অ্যাবাউট আচ্ছা একজন ধরা পড়েছে তার শাস্তি কী হচ্ছে, সেটা কি আবার লোয়ার কোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নর্মাল সাইকেলে হবে? সেটা যদি হয় সেটাকে কি ফাস্ট ট্র্যাক করা যাবে? আমার মনে হয় যে যেগুলো অলরেডি হয়েছে সেইগুলোকে আরও বেশি করে পুশ করা উচিত, আর যেগুলো হওয়ার অপেক্ষা করছে সেইগুলোকে এই যে নানান রকম রোড ব্লক, যে লাইভ স্ট্রিমিং ভার্সেস ভিডিও রেকর্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেই নেগোসিয়েশনের যে রোড ব্লকগুলো, সেই রোড ব্লকগুলো কত তাড়াতাড়ি সরিয়ে দিয়ে একটা বৈঠকে বসে ব্যাপারটাকে সমাধানের দিকে নিয়ে, কারণ আমরা তো সমাধান চাই। মানে আমি ধরে নিলাম যে এই যে 23 জন মারা গেছে তারা হয়তো সত্যি একদম পুরোপুরি বিনা চিকিৎসায় মারা যাননি, কিন্তু এই কথাটা তো অনস্বীকার্য যে একটা ইম্প্যাক্ট তো হয়। জুনিয়র ডাক্তার না থাকে কোনো ইম্প্যাক্ট হয় না, এটা বোধ হয় ঠিক না, বা যতটা ইম্প্যাক্ট বলা হচ্ছে সেটাও হয়তো ঠিক, কিন্তু সত্যিটা মাঝামাঝি। সেখানে আমার নিজের মা ডাক্তার, আরজি করার প্রাক্তন, সে আমার একদিন SMS করে বললো যে আচ্ছা এই আন্দোলনটা রিলে বেসিসে হতে পারে না, কারণ যদি রিলে বেসিসে হয় তাহলে গরিব মানুষ যারা বেসরকারি হাসপাতালে অ্যাফোর্ড করতে পারে না তারা পরিষেবাটা থেকে, আমি সেটা ফেসবুকে তুলে দিয়েছিলাম। এটা আমার মনে হয় একটা ভ্যালিড। মা বলছে যে আমি তোমাদের সাথে আছি আন্দোলনে, ফুল সাপোর্ট, কিন্তু যদি রিলে বেসিসে হয়, আমরা যেমন জেএনইউতে রিলে হাঙ্গার স্ট্রাইক করতাম যখন জেএনইউতে আমাদের আন্দোলন, রিলে বেসিসে হলে সেটা কি ইজ ইট ফিজিবল, ইজ ইট নট আ পসিবিলিটি, কিংবা অ্যাক্সিডেন্টের ভিকটিম হলে তাদেরকে এক্সেপশন দেওয়া ইত্যাদি ইত্যাদি। সো দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ যেই মার সন্তান মারা গেছে সেই মায়ের কান্না কিছু কম জোরালো নয় তিলোত্তমার মায়ের কান্না থেকে। মানে আমরা তো মৃত্যুর মধ্যে বাদ বিচার করতে পারি না, রাইট, যে এই মৃত্যুটা বেশি ওই মৃত্যুটা কম। সো মৃত্যুই, এবং আমাদের তাড়াতাড়ি এই বৈঠকে বসে এই সমাধানটা করতে হবে যাতে কোনো মৃত্যুই না, পুরো ব্যাপারটাই দেখুন। শেষে একদমই আবার টেক্কাতে ফিরে আসি। এই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, পুজো মানে সৃজিতদার ছবি মানে কিন্তু একদল বাঙালি এখনো রয়েছে, মানে যারা পুজো 2023-এর দশম অবতার 7 কোটি টাকার ব্যবসা করে সবচেয়ে বড়। হ্যাঁ বলুন এবার কি? সেইখানটায় দাঁড়িয়ে সৃজিত মুখার্জি পুজোর সময় ছবি এক্সপেকটেশন তাদের আলাদা রয়েছে, এবং সেখানটায় দাঁড়িয়ে তাদের প্রশ্ন হচ্ছে টেক কাকে দিচ্ছে। আমরা তো টিজার থেকে তো চোখ রাখতে হবে রূপলি পর্দা, আমি যদি বলে দিই আগে থেকে তাহলে কি করে হবে? সত্যি ক্লাসিকে ফার্স্ট হয়েছে, অনেকে আছে ক্লাসিকে ফার্স্ট হয়েছে। টেক্কা কটা রঙের হয়? 2টো রঙের হয়, আর 4টে টেক্কা হয়। ডিপ্লোম্যাটিক আনসার দিলে স্পেডেড, এখানে কিন্তু শেষ হচ্ছে না তোমার জীবনটা, স্পেডেড বাইরেও কিন্তু একটা জীবন আছে। স্পেডেড টেক্কা দেব, আর্টসের টেক্কা অবভিয়াসলি অ্যাকচুয়ালি স্বস্তিকা, ক্লাবসের টেক্কা রুক্মিণী, আর ডায়মন্ডের টেক্কা তো আমি। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।